তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে মূলধন বাজেটিং অধ্যায়ের যে সূত্রগুলি আছে এবং আমাদের এই চ্যাপ্টারটা করতে গেলে যে সূত্রগুলির প্রয়োজন হবে সেই সূত্রগুলি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা একেবারে অঙ্ক এবং অনুশীলনী অংশ দিয়ে সাধারণত দেখব যে কিভাবে অঙ্কটা করতে হবে। তো প্রথমত হচ্ছে আমরা যে জিনিসটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে মূলধন বাজেটিং এর ক্ষেত্রে আমাদের কিছু কাজ এবং সূত্র মনে রাখতে হবে। তার মধ্যে গত ক্লাসে এটা দেখানো হয়ে গিয়েছিল, আমি আবার একটু দেখিয়ে দিই যে আমাদের যেটা করতে হবে এই ছকটা একটু আমাদের মনে রাখতে হবে, কারণ ওইখানে কতগুলি ব্যয়, কর, অবচয় এই জিনিসগুলি দেওয়া থাকবে এবং সেটা দিয়ে আমাদের এই কাজগুলি অথবা আমাদের বার্ষিক আন্তঃপ্রবাহ বের করতে হইতে পারে অথবা নিট মুনাফাও বের করতে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে বিক্রয় বা চলতি খরচ বা স্থায়ী খরচ। এই চলতি খরচ এবং স্থায়ী খরচ বাদ দেওয়ার পরে আমাদের যে টাকাটা আসবে তার নাম হচ্ছে অবচয় ও কর পূর্ববর্তী মুনাফা। আবার বলতেছি, এখানে কি আসবে? অবচয় ও কর পূর্ববর্তী, মানে অবচয় এবং কর দেওয়ার আগের টাকাটা বের হবে। তো সেটা থেকে আমাদের অবচয় বাদ দিতে হবে। এখন অনেক ক্ষেত্রে অবচয়টা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, অনেক সময় আমাদের প্রশ্নে অবচয়টা দেওয়া থাকে না। তখন আমাদের কি করতে হয়? তখন আমাদের এই জায়গা থেকে অবচয়টা বের করে নিতে হবে। তো আমরা অবচয়ের যে সূত্রটা আছে যে সেই সূত্রটা দিয়ে অবচয় বের করবো। আমি পেছনের পৃষ্ঠায় সূত্রটা দেখিয়ে দিয়েছি। তো অবচয় বাদ দেওয়ার পরে আমাদের যে টাকাটা আসবে তার নাম হচ্ছে মোট মুনাফা অথবা কর পূর্ববর্তী মুনাফা। অবচয় পরবর্তী মুনাফাও বলা যায় এবং করযোগ্য মুনাফাও বলা যায়। এখানে প্রশ্নের মধ্যে অনেক সময় দেখা যায় যে চারটা নামের যে কোনো নাম দেওয়া থাকতে পারে, আর যদি আপনার নিজের করতে হয় সেক্ষেত্রে আপনি যে কোনো নাম ব্যবহার করতে পারেন, সেটাতে সমস্যা নাই। কর হার যেটা দেওয়া থাকবে, যে টাকা থাকবে তার উপরে, মানে যে টাকাটা এখানে বের হবে তার উপরে যত পার্সেন্ট বলা থাকবে তত পার্সেন্ট কর ধরতে হবে এবং সেই কর বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর যে টাকা আসবে তার নাম হচ্ছে নিট মুনাফা। এবং নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে আসবে বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। সাধারণত আমাদের যদি গড় মুনাফার হার বের করতে পারে তখন শুধুমাত্র নিট মুনাফা বের করলেই হয়ে যায়, সেখানে আমাদের আর বার্ষিক নগদ আন্তঃপ্রবাহের প্রয়োজন হয় না। কিন্তু যদি এমন হয় যে আমাদের পেব্যাক সময় বের করতে পারে তখন আমাদের অবশ্যই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ বের করে নিতে হবে, আর সেটা বের করব অবচয় যোগ করে। নিট মুনাফার সাথে অবচয় যোগ করে আমরা বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ বের করে নিব। তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে সূত্রগুলি আমি দেখিয়েছিলাম, সূত্রগুলি আরেকবার একটু বলতেছি এখানে যে গড় মুনাফার হার। গড় মুনাফার হারের সূত্রটা কি? গড় মুনাফার হারের সূত্রটা হচ্ছে গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ ইন্টু 100। গড় নিট মুনাফা, যদি আমাদের এই গড় নিট মুনাফাটা বের করতে হয় তাহলে কোন সূত্র করব? মোট নিট মুনাফা বাই বছর। গড় বিনিয়োগের সূত্রটা হচ্ছে প্রাথমিক বিনিয়োগ যোগ অবশিষ্ট মূল্য ভাগ 2। অবচয় যদি বের করতে হয় তাহলে সেখানে কি আসবে? প্রাথমিক বিনিয়োগ বিয়োগ অবশিষ্ট মূল্য ভাগ বছর। এখন এই অবশিষ্ট মূল্য, উদ্ধার মূল্য, ভগ্নাবশেষ মূল্য এই সবগুলি একই কথা। যে একটা পণ্য অবশিষ্ট মূল্য বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে যে একটা পণ্য যখন আমি কিনবো, কেনার পরে অনেকদিন পর ব্যবহার করার পরে শেষে আমি সেই জিনিসটাকে যত টাকায় বিক্রি করব সেটাই হচ্ছে তার অবশিষ্ট মূল্য অথবা উদ্ধার মূল্য অথবা ভগ্নাবশেষ মূল্য। এবং পেব্যাক সময় নির্ণয় করতে গেলে আমাদের যেই সূত্রটা জানতে হবে সেটা হচ্ছে পেব্যাক সময় সমান সমান বিনিয়োগ বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। যদি প্রতি বছর একই রকম টাকা দেওয়া থাকে তাহলে এই সূত্রটা হবে, আর যদি প্রতি বছর আলাদা টাকা দেওয়া থাকে তাহলে কি আসবে? এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। যদি প্রতি বছর আলাদা আলাদা বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ বের হয় তাহলে সূত্রটা হবে এটা এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। আচ্ছা, এই জিনিসটা এখানে এ, এনসিও, সি, ডি কোনটা কিভাবে ধরবো সেটা আমরা অঙ্কের মধ্যে গিয়ে সরাসরি দেখব, তাহলে আমাদের জন্য সবচাইতে সহজ হবে। কারণ এখান থেকে দেখলে আমরা অনেক সময় বুঝতে পারবো না, কিন্তু অঙ্কের মধ্যে একটু পরে আমরা যখন করব সেটাতেই বুঝতে পারবো যে আসলে কিভাবে করতে হবে। আমাদের মূলধন বাজেটিং এর অনুশীলনীর যে অংশ, সেই অনুশীলনের অংশটা আমরা যদি সূত্রগুলি ভালোভাবে জানি তাহলে এই অনুশীলনের অংশ থেকে আমরা অনুশীলন করতে পারবো। তো সেখানে আমি এখানে কি দিয়েছি, আমি একটা প্রশ্ন তৈরি করেছি। সেই প্রশ্নটা হচ্ছে অ্যাপেক্স লিমিটেড একটি প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে অনলাইন ব্যবসা এর সিদ্ধান্ত নিল। আয় ব্যয় প্রকলন থেকে জানা যায় যে কোম্পানির প্রাথমিক বিনিয়োগ 80 লক্ষ টাকা, প্রকল্পটির মেয়াদকাল 4 বছর এবং 4 বছরের করপূর্ব আয় যথাক্রমে 10 লক্ষ, 15 লক্ষ, 10 লক্ষ, 18 লক্ষ টাকা এবং কর হার দেওয়া আছে এখানে 50%। এখন এই জায়গাটায় আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। আসলে যখন আমরা এটা করতে যাব তখন আমাদের মূল যে জিনিসগুলি দরকার হয়
যাই হোক, এখানে প্রশ্নটা দেওয়া আছে এবং আমাদের কি কি বের করতে বলেছে আমরা এটা একটু দেখি। যে অ্যাপেক্স লিমিটেডের প্রস্তাবিত প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করো। আমাদের এখানে বের করতে বলা হয়েছে গড় মুনাফার হার নির্ণয় করো। এবং দ্বিতীয়ত বলা হয়েছে পেব্যাক সময় নির্ণয় করে প্রকল্পটিতে বিনিয়োগের যৌক্তিকতা বিশ্লেষণ করো। তো বিষয়টা হচ্ছে আমাদের প্রথম অংশটা বলেছে গড় মুনাফার হার নির্ণয় করো। যদি গড় মুনাফার হার বের করতে হয় তাহলে অবশ্যই আমাদের গড় মুনাফার হারের সূত্রটা জানা থাকতে হবে। আমরা জানি যে গড় মুনাফার হারের সূত্রটা কি, গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ ইন্টু 100। যাই হোক, আমরা এখান থেকে প্রশ্নটা আরেকবার একটু পড়ে নিই। সাধারণত আমাদের এইখানে কি বলা আছে আমরা একটু এখানে দেখি যে কোম্পানির প্রাথমিক বিনিয়োগ বলা আছে 80 লক্ষ টাকা, প্রাথমিক বিনিয়োগ 80 লক্ষ টাকা এবং প্রকল্পটির মেয়াদকাল 4 বছর। এবং আবার বলা আছে এখানে 4 বছরের কর পূর্ব আয় যথাক্রমে 10 লক্ষ, 15 লক্ষ, 10 লক্ষ এবং 18 লক্ষ টাকা। এটা কি বলা আছে? কর পূর্ব, তার মানে হচ্ছে কর দেওয়ার আগের টাকা। তার মানে আমরা যদি এইখানে একটু খেয়াল করি, দেখেন আমাদের এইখানে আছে হচ্ছে এই যে কর, কর পূর্ব, এই যে করযোগ্য মুনাফা অথবা কর পূর্ববর্তী মুনাফা, এই টাকাটাই এখানে দেওয়া আছে। আমাদের উপরের এই অংশগুলি করতে হবে না, আমাদের এইখানে এই অংশটা সরাসরি দিয়ে দিয়েছে। এখন আমরা কি করবো, এটা থেকে করকে বাদ দিব। করকে বাদ দিলে আমাদের ওইখানে নিট মুনাফাটা চলে আসবে। যাই হোক, আমরা অঙ্কটাতে চলে যাই। আমাদের প্রথমে বের করতে বলেছে গড় মুনাফার হার, আমরা অঙ্কটাতে চলে আসি এখানে। তো এইখানে আমাদের কর পূর্ব আয় দেওয়া আছে 10 লক্ষ, 15 লক্ষ, 10 লক্ষ, 18 লক্ষ টাকা এবং কর হার বলেছে 50%। আমরা সবগুলোর 50% ধরলাম এবং বিয়োগ করলে আমাদের নিট মুনাফা চলে আসে এখানে। তো নিট মুনাফায় কি কি দেওয়া আছে এখানে? 5 লক্ষ টাকা, 7.5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা এবং 9 লক্ষ টাকা বিয়োগ করার পরে এইটা আসে। এখন আমরা জানি যে গড় মুনাফার হার সমান সমান কি, গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ ইন্টু 100, গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ ইন্টু 100। এখন আমাদের যদি গড় নিট মুনাফা বের করতে হয় তাহলে কি করতে হবে? গড় নিট মুনাফা সমান সমান মোট নিট মুনাফা বাই বছর। এই যে আমাদের এখানে যে নিট মুনাফাটা বের হয়েছে সবগুলো যোগ করব, যোগ করে এই যে এই টাকাটাকে, মোট টাকাটাকে বছর, 4টা বছর দেওয়া আছে এখানে, 4 দ্বারা ভাগ করব। ভাগ করলে কত আসলো এখানে আমাদের? 6,62,500, 6,62,500 টাকা। এবং আমাদের গড় বিনিয়োগ লাগবে। তো গড় বিনিয়োগটা কত আমরা এটা বের করে আসি এখানে। এখানে গড় বিনিয়োগের সূত্রটা কি? প্রাথমিক বিনিয়োগ যোগ অবশিষ্ট মূল্য ভাগ 2, প্রাথমিক বিনিয়োগ যোগ অবশিষ্ট মূল্য ভাগ 2। এখন আমাদের প্রাথমিক বিনিয়োগ ছিল এখানে কত? 8 লক্ষ টাকা, এখানে ছিল হচ্ছে 80 লক্ষ টাকা। যে আমরা দেখেছিলাম যে প্রাথমিক বিনিয়োগ 80 লক্ষ টাকা, তাহলে 80 লক্ষ টাকা আমরা এখানে লিখে ফেললাম। যোগ উদ্ধার মূল্য বা ভগ্নাবশেষ মূল্য এখানে দেওয়া নেই, তাহলে 0 টাকা। এবং বছর, বছর ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে ভাগ করব। এটা সূত্রের মধ্যেই দেওয়া আছে যে প্রাথমিক বিনিয়োগ যোগ অবশিষ্ট মূল্য ভাগ 2, তাহলে কত বের হলো এখানে? 4 লক্ষ টাকা। তো আমরা যদি এখানে নিচে 4 লক্ষ টাকা বসাই, এটা ভাগ করব এবং 100 দ্বারা গুণ করব, তাহলে আমাদের উত্তরটা চলে আসবে। এই দুটাকে ভাগ করব এবং 100 দিয়ে গুণ করলেই আমাদের এই গড় মুনাফার হারটা চলে আসবে। তো আমরা যদি এখন এটাকে ভাগ করি তাহলে কি আসবে? 6,62,500 ভাগ 4 লক্ষ, এখানে আসতেছে হচ্ছে এই মানটা এবং এর সাথে কত গুণ করতে হবে? গুণ 100, তাহলে আমাদের মানটা আসতেছে কত? 165%। যাই হোক, একটুখানি আমরা দেখি, এটা হয়তো কোনো ভুল থাকতে পারে। এখানে আমাদের ছিল হচ্ছে 6,62,500 ভাগ 40 লক্ষ টাকা। এটাকে যদি আমরা বের করি এত আসবে এবং এটার সাথে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 16.56%। এই হচ্ছে আমাদের গড় মুনাফা। এতটুকু অংশ মনে রাখলে আমরা গড় মুনাফা খুব সহজে বের করতে পারবো। তো গড় মুনাফার হার বের করার পরে আমাদের আরো একটা অংশের কথা বলা হয়েছে এখানে, সেটা হচ্ছে পেব্যাক সময় নির্ণয় করো। তো পেব্যাক সময় নির্ণয় করার জন্য আসলে আমাদের কি কি কাজ করতে হবে এই জিনিসটা আমরা একটু বিস্তারিতভাবে দেখবো এবং এই জিনিসটাকে খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। তো আমরা আগেই বলেছি যে পেব্যাক যদি আমাদের করতে হয় তাহলে অবশ্যই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ বের করতে হবে। তো বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ আমরা কিভাবে বের করব? নিট মুনাফার সাথে অবচয় যোগ করতে হবে। নিট মুনাফার সাথে অবচয় যোগ করলেই আমাদের বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ বের হয়ে যাবে।
তো সেই ক্ষেত্রে আমরা জানি যে আমাদের নিট মুনাফা যেটা দেওয়া ছিল, আমরা এখানে যেটা বের করেছিলাম, নিট মুনাফা, সেই নিট মুনাফাটাকে আগে লিখে ফেলবো এবং লেখার পরে আমাদের এখান থেকে বের করতে হবে অবচয়। অবচয়টা যদি দেওয়া না থাকে তাহলে আমরা বের করে নিব, আর যদি দেওয়া থাকে তাহলে সেটাই বসাবো। যেহেতু আমাদের এখানে দেওয়া নেই, আমরা বের করব কিভাবে? আমরা জানি অবচয় সমান সমান প্রাথমিক বিনিয়োগ যোগ অবশিষ্ট মূল্য ভাগ আয়ুষ্কাল অথবা বছর, যেটাই আমরা বলি না কেন, বছরও বলা যায়, আয়ুষ্কালও বলতে পারি। তো সেক্ষেত্রে 80 লক্ষ টাকা যোগ ভগ্নাবশেষ মূল্য 0, এখানে কোনো ভগ্নাবশেষ মূল্য দেওয়া নেই, এবং ভাগ করব হচ্ছে আমরা এইটাকে যদি ভাগ করি তাহলে কত আসে? 20 লক্ষ টাকা। তো 20 লক্ষ টাকা প্রত্যেকটা বছরে আমরা বসিয়ে দিব, প্রত্যেকটা বছরে অবচয় দিয়ে বসিয়ে দিব। এরপরে যোগ করব, যোগ করলে 20 আর 5 25 লক্ষ, 20 আর 7.5 27.5 লক্ষ, 20 আর 5 25 লক্ষ, 20 আর 9 29 লক্ষ টাকা এখানে আমাদের বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ বের হয়ে গেল। এখন এই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহের পরেই আমাদের একটা ছক মাত্র মনে রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে এই যে আমরা পুরো কাজটা করব সেই কাজের একটা রাফ বলতে পারি আমরা। তো এখানে আমাদের যেটা বের হয়েছে, এখানে আমাদের যেই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহটা বের হয়েছে সেটাকে আমরা এই ছকে নিয়ে আসব। তো এই ছকে কি আছে দেখেন, বছর, বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ, ক্রমজড়িত নগদ আন্তঃপ্রবাহ। তো এখানে বছর ছিল 4টা, 1 2 3 4, 4টা বছর দিয়ে দিলাম এবং আমাদের বার্ষিক যে আন্তঃপ্রবাহ বের হয়েছে সেটাই আমরা এখানে লিখে ফেললাম। এখন আমাদের ক্রমজড়িত নগদ আন্তঃপ্রবাহ বের করতে হবে। প্রথম যে টাকাটা যেভাবে দেওয়া আছে সেটাকে আমরা সেভাবেই বসিয়ে দিব। তারপরে এই পরের যে ঘরগুলি আছে এই ঘরগুলিকে আমরা যোগ করে করে বসাবো। 25 লক্ষ এবং 27 লক্ষ 50 হাজার, মোট 52 লক্ষ 50 হাজার। তার সাথে আবার যোগ করব আরো 25 লক্ষ, তাহলে কত হয়? 77 লক্ষ 50 হাজার, এবং তার সাথে যোগ করব 29 লক্ষ, তাহলে মোট কত আসবে? 1,65 লক্ষ টাকা। ঠিক আছে? তো এখন আমাদের বিষয়টা হচ্ছে, আমরা এখানেই বলেছিলাম যে আমাদের সূত্রটা ছিল কি? A প্লাস এনসিও মাইনাস সি বাই ডি, A প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। এখন এই জিনিসটাই আমি এখানে আলোচনা করব। সেটা হচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের প্রাথমিক বিনিয়োগ এটাকেই আমরা বলি এনসিও। তার মানে কি আমাদের প্রাথমিক বিনিয়োগ কত টাকা ছিল? আমাদের প্রাথমিক বিনিয়োগ ছিল হচ্ছে 80 লক্ষ টাকা। তো আমরা যদি এখানে টাকাটা বসাতে চাই তাহলে আমাদের কি করতে হবে? প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 80 লক্ষ টাকা বিয়োগ এই প্রাথমিক বিনিয়োগ থেকে আমাদের যেটা বাদ দিতে হবে সেটা হচ্ছে বলেছে এখানে সি। তাহলে সিটা কিভাবে বের করব? সি হচ্ছে এই প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি ছোট যে ক্রমজড়িত নগদ আন্তঃপ্রবাহটা আছে সেটা। তো এখানে এই 80 লক্ষের ছোট আছে কত? 77 লক্ষ 50 হাজার, আর এর বড় আছে হচ্ছে 1,65 লক্ষ টাকা। তাহলে এখানে আমরা ধরবো হচ্ছে এই 77 লক্ষ 50 হাজার টাকা হচ্ছে সি। তো আমরা যদি এখানে বসাই 77 লক্ষ 50 হাজার, এবং ডি এর মানটা হবে কি? এই 77 লক্ষ 50 হাজার বা সি এর আগের ঘরের কোনাকুনি, এই যে কোনাকুনি যে ঘরটা আছে ওর নাম হচ্ছে ডি। ওর টাকা কত আছে? 29 লক্ষ। ওর টাকা আছে 29 লক্ষ, এবং এই ডি এর ওপরের দিকে যে ঘরটা আছে এই ঘরটার নাম হচ্ছে এ। তাহলে আমরা বসিয়ে দিলাম এখানে এ। তো সেই ক্ষেত্রে এখন আমাদের কি আসবে একটু খেয়াল করি আমরা। 3 যোগ এটাকে আমরা বিয়োগ করে তারপরে বসাবো এখানে। যদি আমরা যদি এখানে আমাদের বিয়োগ করি যে এই 80 লক্ষ টাকা থেকে 77 লক্ষ 50 হাজার টাকা বাদ দিলে আমাদের এখানে থাকবে হচ্ছে প্রায় 2.5 লক্ষ টাকা, এবং নিচে আছে কত? 29 লক্ষ টাকা। এটাকে আমরা ভাগ করব। এখানে আমরা 2.5 লক্ষ টাকা ভাগ 29 লক্ষ টাকা, এখানে আমাদের যে মানটা আসবে 3 যোগ 0.0862 এতগুলি দরকার নেই, আমরা এখানে 3 ঘর নিলেই হবে। দশমিকের পরে 3.086, এবং পে ব্যাক সময়টা সবসময় বছরে বের হবে, এটা মনে রাখতে হবে। পে ব্যাক সময়টা সবসময় বছরে বের হবে। তো এই অংশগুলি যদি আমরা একটু মনে রাখতে পারি এবং এই যে কাজ একটার পর একটা স্টেপ যদি মনে রাখতে পারি তাহলে এই চ্যাপ্টারটা খুব সহজেই শেষ করা যাবে। এবং এটার মধ্যে যে অঙ্কগুলি আছে এগুলো অনেকটা প্রায় একই রকম, সুতরাং আমরা খুব ভালোভাবে এই সূত্রগুলি এবং মানগুলিকে মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে আরো যদি কোনো প্রবলেম থাকে বা আমরা যদি অনুশীলনের অংশ দিই তাহলে সেটা আমি একটা ছবি তুলে আপ দিয়ে দিব, তো সেটা থেকে আপনারা করে নিতে পারবেন এবং আমাকে উত্তর জানালে আমি সেটা ঠিক আছে না ভুল আছে সেটা জানিয়ে দিব। আসসালামু আলাইকুম।